এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে অন্ধকার কোনোদিন পুরোপুরি ঘুমায় না, যেখানে দেয়ালগুলো এখনো মনে রাখে চিৎকারের প্রতিধ্বনি, যেখানে ইতিহাস লেখা নেই বইয়ের পাতায়, বরং খোদাই হয়ে আছে রক্তে, অশ্রুতে আর হাহাকারে। এগুলো সেই স্থান যেখানে সময় থেমে গেছে, যেখানে প্রতিটি ইট, প্রতিটি বাতাস এখনো ফিসফিস করে অতীতের অপরাধ, শোক আর মৃত্যু কাহিনী। চলুন আজকের এই ভিডিওতে এমন 5টি জায়গার কথা বলবো যেখানে সাধারণ মানুষ রাত কাটাতে চায় না। হ্যাঁ, 5টি সব থেকে ভুতুড়ে জায়গা। নাম্বার 5, টাওয়ার অফ লন্ডন। লন্ডনের থেমস নদীর তীরে দাঁড়িয়ে থাকা টাওয়ার অফ লন্ডন ইংল্যান্ডের সবচেয়ে ভয়ের ও রহস্যময় দুর্গগুলোর একটি। পাথরের এই দুর্গ যেন এক জীবন্ত ইতিহাস, যেখানে হাজার বছরের রক্ত, বিশ্বাসঘাতকতা আর মৃত্যুর গল্প লেখা আছে। 11শ শতাব্দীর শেষ দিকে উইলিয়াম দ্য কনকরার এটি নির্মাণ করেন। 1066 সালের হেস্টিংস যুদ্ধ জয়ের পর, ইংল্যান্ড জয় করার পর তিনি এই দুর্গ নির্মাণ করেন শক্তির প্রতীক হিসাবে, যেন সবাই বুঝতে পারে এখন দেশ শাসন করছে নরমানরা। প্রথম অংশ হোয়াইট টাওয়ার তৈরি হয় 1078 সালের দিকে। ফ্রান্স থেকে আনা চুনাপাথরে গড়া এই ভবন পরিণত হয় রাজপ্রাসাদ থেকে মৃত্যুকূপে। দীর্ঘ শতাব্দী পর টাওয়ার অফ লন্ডন ছিল একই সঙ্গে রাজপ্রাসাদ ও কারাগার। একদিকে রাজকীয় মহিমা, অন্যদিকে অসহায় বন্দীদের আর্তনাদ। রাজা রানীরা এখানে বাস করেছেন, আবার এখানেই বন্দী হয়েছেন বিশ্বাসঘাতক, গুপ্তচর ও যারা রাজকীয় ক্রোধের শিকার। দুর্গের গভীরে ছিল নির্যাতন কক্ষ, যেখানে বন্দীদের শরীর ও মন ভেঙে দেওয়া হতো। দ্য র্যাগ, স্ক্যাভেঞ্জার ডটার আর ম্যানাকলস এই ভয়ঙ্কর যন্ত্রগুলো দিয়ে টেনে, ছিঁড়ে, চেপে বা ঝুলিয়ে বন্দীদের থেকে স্বীকারোক্তি আদায় করা হতো। বিশেষ করে টুডোর যুগে এই টাওয়ার হয়ে ওঠে মৃত্যুর প্রতীক। যারা রাজাকে বা রানীকে ক্ষুব্ধ করত, তারা এখানেই শেষ শ্বাস নিত। এই রক্তাক্ত ইতিহাসের সবচেয়ে বিখ্যাত নাম অ্যান বোলেন, হেনরি অষ্টমের দ্বিতীয় স্ত্রী, যিনি একসময় ইংল্যান্ডের ধর্মীয় ইতিহাসই বদলে দিয়েছিলেন। কিন্তু ক্ষমতার খেলায় শেষ পর্যন্ত তাকে বিশ্বাসঘাতক, ব্যভিচারিণী, এমনকি নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্কের অভিযোগে বন্দী করা হয়, যা ছিল সম্পূর্ণ মিথ্যা। একসময় রানী, এখন বন্দী টাওয়ারে অন্ধকার কারাগারে। 1536 সালের 19 মে টাওয়ার গ্রিনে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। ফ্রান্স থেকে আনা এক তলোয়ারবাজ তার মাথা এক আঘাতেই কেটে দেয়। শেষ মুহূর্তে অ্যান ছিলেন শান্ত, মর্যাদাপূর্ণ। মৃত্যুর পর তার দেহ দ্রুত কবর দেওয়া হয় সেন্ট পিটার অ্যাট ভিনকুলা চ্যাপেলে, নামিন কবরের নিচে। কিন্তু মৃত্যুতে তার আত্মা থেমে যায়নি। আজও অনেকে দাবি করেন অ্যান বুলেনের ভূত রাতে দেখা যায়। দুর্গের করিডোরে হাঁটছেন নিজের মাথা হাতে ধরে। কখনো তাকে দেখা যায় চ্যাপেলের পাশে, কখনো মৃত্যুদণ্ডের স্থানে। প্রহরীরা বলেন হঠাৎ বাতাস যেন ঠান্ডা হয়ে যায়, নিঃশ্বাস বরফে পরিণত হয়। কোথাও দূর থেকে আসে কান্নার শব্দ। কেউ কেউ অনুভব করেছেন অদৃশ্য হাতের ধাক্কা, কেউ শুনেছেন অজানা চিৎকার টাওয়ারের পাথরের দেয়ালের ভেতর থেকে। আজও ইয়োম্যান ওয়ার্ডাররা, যাদের সবাই বিফিটার নামে চেনে, তারাই দুর্গে টহল দেয় ভয় ও শ্রদ্ধায়। তারা বলেন কিছু জায়গায় পায়ের শব্দ শোনা যায়, কিন্তু কেউ নেই। দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। আর কিছু ঘর এত ঠান্ডা যে কোনো গরমেই তা উষ্ণ হয় না। পর্যটকরা বলেন কিছু মুহূর্তে টাওয়ারে এমন এক অস্বাভাবিক নীরবতা নেমে আসে, যেন দেয়ালগুলো নিজেরাই নিঃশ্বাস ধরে রেখেছে। নাম্বার 4, ইস্টার্ন স্টেট পেনিটেন্সিয়ারি। যখন তুমি ইস্টার্ন স্টেট পেনিটেন্সিয়ারির ভিতরে পা রাখো, তখন তুমি শুধু একটা পুরনো জেলখানায় নয়, বরং এমন এক স্থানে প্রবেশ করো যেটা তৈরি হয়েছিল মানুষের আত্মাকে ভেঙে দেওয়ার জন্য। 1829 সালে আমেরিকায় ফিলাডেলফিয়ার এই জেলটি প্রথম খোলা হয়। এটি ছিল এমন এক যুগান্তকারী কারাগার যেখানে বন্দীদের সম্পূর্ণ একাকিত্ব রেখে তাদের পাপের জন্য অনুতপ্ত করার চেষ্টা করা হতো। এই ব্যবস্থাটির নাম ছিল পেনিসেলভানিয়া সিস্টেম, একটি নৃশংস সামাজিক পরীক্ষা যেখানে নিঃশব্দতা আর একাকিত্ব ছিল শাস্তির মূল অস্ত্র। বাইরে থেকে দেখলে ইস্টার্ন স্টেট মনে হতো যেন এক কোনো মধ্যযুগীয় দুর্গ। বিশাল পাথরের প্রাচীর, উঁচু টাওয়ার এবং ভয় ধরানো গেট, সবকিছুই মানুষকে ভয় দেখানোর জন্য বানানো। ভেতরে ছিল এক অদ্ভুত নকশা, একটা চাকতির মতো ছড়িয়ে থাকা করিডোর, যার কেন্দ্র থেকে সবকিছু দেখা যেত। প্রতিটি করিডোরের দুই পাশে সারি সারি লোহার দরজা, প্রতিটি একটি একাকী সেল। প্রতিটি সেলে ছিল একটি ছোট আকাশ জানলা, যেটাকে বলা হতো আই অফ গড, মানে ঈশ্বরের চোখ। ধারণা ছিল কেউ না দেখলেও ঈশ্বর বন্দীকে সবসময় নজরে রাখছেন। কিন্তু এই মানবিক ধারণা দ্রুতই পরিণত হয় এক ভয়ঙ্কর মানসিক যন্ত্রণায়। বন্দীদের সঙ্গে কথা বলা, গান গাওয়া, এমনকি ইশারার যোগাযোগও করা ছিল নিষিদ্ধ। খাবার দিত ছোট একটা কাঠের ছিদ্র দিয়ে। মাঝে মাঝে যখন বাইরে বেরোনোর অনুমতি মিলত, তখন তারা সম্পূর্ণ একা, উঁচু দেওয়ালে ঘেরা ছোট্ট উঠোনে, যেন পৃথিবীতে আর কেউ নেই। এক সেল থেকে আরেক সেলে নিয়ে যাওয়ার সময় বন্দীদের মাথায় হুড পরিয়ে নিয়ে যাওয়া হতো, যাতে তারা কখনো অন্য বন্দীকে দেখতে না পারে। ধারণা ছিল এই নীরব একাকিত্ব তাদের আত্মাকে শুদ্ধ করবে, কিন্তু বাস্তবে এটা তাদের পাগল করে তুলেছিল। দিন গড়াতেই বন্দীদের মানসিক ভাঙন শুরু হয়। কেউ সারাদিন নিজের সঙ্গে কথা বলতো, কেউ চেঁচিয়ে কাঁদতো, কেউ দেয়ালে নখ দিয়ে খুঁটে খুঁটে রক্ত বের করে ফেলতো। সেই অন্ধকার করিডোরে নাকি চিৎকার, কান্না আর প্রার্থনার শব্দ প্রতিধ্বনিত হতো, কিন্তু বন্দী নীরব উন্মাদনায় ডুবে যেত। কেউ কেউ মরার পথ বেছে নিত। 1971 সালে যখন ইস্টার্ন স্টেট পেনিটেন্সিয়ারি অবশেষে বন্ধ হয়ে যায়, তখন তার ভেতরটা ছিল ভাঙাচোরা, পরিত্যক্ত আর ভয়াবহ নীরব। কিন্তু সেই নীরবতা বেশি দিন টিকে থাকেনি। রাতের পর রাত পাহারাদাররা শুনেছে ফুটস্টেপের আওয়াজ, খালি সেলের দরজা আর ধাক্কা খাওয়ার শব্দ, আর কারো কান্না বা ফিসফিসানি।
কেউ কেউ বলেছে অদৃশ্য হাত তাদের কাঁধে স্পর্শ করেছে। সেল ব্লক 12-তে নাকি হাসির আওয়াজ শোনা যায়। সেল ব্লক 4-এ ছায়ামূর্তি চলাফেরা করে। আর সেল ব্লক 6-এ প্রবেশ করলেই বুকের ভেতর ভারী চাপা একটা আতঙ্ক জন্ম নেয়। বিশ্বের নানা প্রান্তে গোস্ট হান্টার আর তদন্তকারী দল এখানে এসেছে প্রমাণ খুঁজতে। তাদের ক্যামেরায় ধরা পড়েছে অদ্ভুত ছায়া, রহস্যময় কণ্ঠস্বর আর হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ার ঘটনা। রেকর্ডিংয়ে শোনা গেছে অস্পষ্ট ফিসফিসানি, কান্না আর নাম ধরে ডাকার মতো আওয়াজ। অনেক দল এই জায়গাকে ঘোষণা করেছে আমেরিকার সবচেয়ে ভৌতিক স্থানগুলোর একটি হিসাবে। নাম্বার 3, আওকিগাহারা বন। ফুজি পর্বতের পাদদেশে জাপানের এক গভীর রহস্যময় বন আছে, আওকিগাহারা বন। স্থানীয়রা একে বলে জুকাই, অর্থাৎ গাছের সাগর। উপর থেকে দেখলে মনে হয় এক অদ্ভুত সবুজ সমুদ্র, যার ঢেউ যেন স্থির হয়ে আছে। ঘন গাছের ছায়ায় ঢাকা এই বন প্রায় 30 কিলোমিটার জুড়ে বিস্তৃত। আর এর জন্ম হয়েছিল খ্রিস্টাব্দ 864 সালে, যখন ফুজি পর্বত ভয়ঙ্করভাবে অগ্নুৎপাত করে। সেই লাভা ঠান্ডা হয়ে জমে যায় পাথরের স্তরে, আর শতাব্দী পর শতাব্দী ধরে সেখানে জন্ম নেয় গাছপালা, শৈবাল ও লতাগুল্মে ভরা এক জীবন্ত গোলকধারা। জাপানিদের কাছে এটি এক গভীর প্রতীকের স্থান, যেখানে জীবনের ও মৃত্যুর সীমারেখা যেন মিশে গেছে। এই বনের অন্ধকার খ্যাতি জাপানের প্রাচীন লোককথা ও বিশ্বাস থেকে এসেছে। শত শত বছর আগে থেকেই মানুষ বিশ্বাস করত এখানে ঘরে ইউরেই, অশান্ত আত্মারা, যার মৃত্যুর পর মুক্তি পায়নি। এরা সাদা কিমোনো পরা, মুখে বিষণ্ণতার, লম্বা কালো চুলে ঢাকা সেই আত্মা, যারা নাকি প্রতীকদের নাম ধরে ডাকে, কুয়াশার ভেতর দিয়ে ফিসফিস করে। বলা হয় আওকিগাহারায় কেউ মারা গেলে তার আত্মা কখনো শান্তি পায় না, চিরকাল বনের অন্ধকারে ঘুরে বেড়ায়। প্রতি বছর ডজন মানুষ এখানে এসে নিজের জীবন শেষ করে দেয়। তারা বনের ভেতর খুঁজে পায় ফেলে যাওয়া ব্যাগ, তাঁবু, জুতো, নোটবুক, চিঠি, এমনকি হাফ খাওয়া খাবারও, যেন সময় থেমে গেছে সেই মুহূর্তে যখন কেউ জীবনের শেষ সিদ্ধান্ত নিয়েছিল। নাম্বার 2, ভানগড় দুর্গ। রাজস্থানের আরাবল্লী পর্বতমালার কোলে এক অভিশপ্ত নীরবতার মাঝে দাঁড়িয়ে আছে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর দুর্গ, ভানগড় দুর্গ। দিনের বেলা এখানে ভাঙা প্রাচীর, ধ্বংসস্তূপ আর শুকনো বাতাস ছাড়া কিছুই দেখা যায় না, কিন্তু সূর্য নামলে এই স্থানটিকে ঘিরে ফেলে এক ভয়াল অন্ধকার। এমনই রহস্যময় এই জায়গা যে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ অর্থাৎ ASI স্পষ্ট নির্দেশ দিয়েছে সূর্যাস্তের পর কেউ এই দুর্গে প্রবেশ করতে পারবে না। এই দুর্গটি নির্মিত হয়েছিল 1600 শতকে রাজা মাধব সিং এর আদেশে। তিনি ছিলেন মোগল সম্রাট আকবরের বিশ্বস্ত সেনাপতি মান সিং এর ভাই। রাজা মাধব সিং চেয়েছিলেন পাহাড় ঘেরা এই জায়গায় তিনি একটি স্বপ্নের নগর গড়ে তুলবেন, যেখানে থাকবে প্রাসাদ, রাজমন্দির, বাজার এবং সৈন্যদের জন্য দুর্গ। কিছুদিনের মধ্যেই ভানগড় গড়ে ওঠে, এক ব্যস্ত সমৃদ্ধ শহর যেখানে রাজকীয় সঙ্গীত বাজত, উৎসব হতো আর মানুষের হাসির শব্দে মুখর ছিল চারিদিক। কিন্তু এই সুখ দীর্ঘস্থায়ী হয়নি। লোককথায় বলা হয় রাজা মাধব সিং এর কন্যা রাজকুমারী রত্নাবতী ছিলেন সেই সময় সবচেয়ে সুন্দরী নারী, যার সৌন্দর্যের খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। আর সেই সৌন্দর্যের প্রেমে পড়েছিল এক অন্ধকার শক্তির অধিকারী তান্ত্রিক, যার নাম ছিল সিংহিয়া। রাজকুমারী ভালোবাসা পাওয়ার জন্য সে কালো জাদু ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। একদিন রত্নাবতীর দাসী বাজারে রাজকুমারীর জন্য সুগন্ধি তেল কিনতে গিয়েছিল। সেই তেল থেকেই তান্ত্রিক এক মায়াজাল তৈরি করে দেয়, যাতে রাজকুমারী যদি সেই তেল স্পর্শ করেন তবে তিনি সিংহিয়া প্রেমে পড়বেন। কিন্তু রত্নাবতী ছিলেন বুদ্ধিমতী ও সতর্ক। তিনি বুঝতে পারেন কিছু একটা অস্বাভাবিক। তিনি সেই তেলের বোতলটা মাটিতে ছুঁড়ে ফেলেন। বোতলটি গিয়ে ভেঙে পড়ে এক বিশাল পাথরের উপর, আর তাতে জাদু উল্টো ঘুরে যায়। পাথরটি মন্ত্র বলে জীবন্ত হয়ে গড়িয়ে গিয়ে সিংহিয়াকে পিষে মেরে ফেলে। মৃত্যুর আগে শেষ নিঃশ্বাসের তান্ত্রিক উচ্চারণ করে এক ভয়াবহ অভিশাপ, ভানগড় ধ্বংস হয়ে যা, এখানে আর কোনো প্রাণী বাঁচবে না। রাতে দুর্গের ভিতরে অদ্ভুত আলো জ্বলে, চিৎকার শোনা যায়, কখনো আবার ছায়া নড়ে, অথচ সেখানে কেউ থাকে না। কেউ কেউ সাহস করে ভেতরে রাত কাটাতে গিয়েছে, কিন্তু তারা আর কোনোদিন ফিরে আসেনি। যারা দুর্গের কাছাকাছি থাকে তারা বলে রাতের দিকে বাতাসে অজানা গানের সুর, মহিলার কান্নার শব্দ, এমনকি অদৃশ্য হাতের স্পর্শ অনুভব করা যায়। পশুরাও সূর্য নামলে দুর্গের পথে যায় না। আজ ভানগড় ভারতের সবচেয়ে ভৌতিক স্থানগুলির একটি। হাজার পর্যটক আসে রহস্য দেখতে, কিন্তু কেউ রাত পর্যন্ত থাকে না। নাম্বার 1, পবেলিয়া আইল্যান্ড। ভেনিস ও লিডোর মাঝখানে শান্ত নীল জলের উপরে ভাসছে এক ছোট্ট দ্বীপ, পবেলিয়া আইল্যান্ড। দূর থেকে দেখলে মনে হয় এটা যেন পরিত্যক্ত ভূমিখণ্ড, ধ্বংসস্তূপে পড়া ভবন, ভাঙা ঘন্টা টাওয়ার আর লতাগুল্মে ঢেকে থাকা ধ্বংসাবশেষ। 14 শতকে ইউরোপে শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায়, ব্ল্যাক ডেথ বা প্লেগ মহামারী। ঘনবসতিপূর্ণ ভেনিস তখন মৃত্যুর নগরী, আর রোগাক্রান্ত মানুষদের আলাদা রাখার জায়গায় দরকার ছিল। সেই সময় বেছে নেওয়া হলো এই দ্বীপ, পবেলিয়া। রোগে আক্রান্তদের এখানে আনা হতো, তাদের বাকি জীবন কাটত বিচ্ছিন্নতা ও যন্ত্রণায়। অনেকেই জীবন্ত অবস্থায় ফেলে রাখা হতো মৃতদেহের পাশে। অসংখ্য মানুষ এখানে মারা যায়, আর তাদের দেহগুলো জ্বালিয়ে ফেলা হতো বিশাল অগ্নিকুণ্ডে। দিনের পর দিন, রাতের পর রাত জ্বলে উঠত আগুন, ঘন ধোঁয়ায় ঢেকে যেত পুরো আকাশ। বলা হয় এত মানুষ এখানে মারা গিয়েছিল যে দ্বীপের মাটি পর্যন্ত মানুষের ছাইয়ে মিশে গেছে। স্থানীয়দের মতে পবেলিয়ার অর্ধেক ভূমি মানুষের ছাই আর হাড় দিয়ে তৈরি। ধারণা করা হয় মোট 1,60,000-এরও বেশি মানুষ এখানে মৃত্যুবরণ করেছে। 1922 সালে দ্বীপটিতে স্থাপন করা হয় একটি মানসিক হাসপাতাল। শুরুতে এটি ছিল মানসিক রোগীদের চিকিৎসার জন্য, কিন্তু অল্প সময়ের মধ্যে খবর ছড়ায় এক পাগল ডাক্তার সম্পর্কে, যে রোগীদের উপর ভয়ঙ্কর পরীক্ষা চালাতো।
অজ্ঞান না করে লোবোটমি, বৈদ্যুতিক শক, মানসিক নির্যাতন সবই চলতেই হাসপাতালের অন্ধকার ঘরে। বলা হয় সে বিশ্বাস করতেই দ্বীপে আত্মারা ঘুরে বেড়ায়, আর তাদের অধ্যয়ন করেই সে পাগলামির চিকিৎসা খুঁজে পাবে। কিন্তু ধীরে ধীরে সেই ডাক্তার নিজেই পাগল হয়ে যায়। সে নিজেই শুনতে শুরু করে সেই একই কান্না যেগুলো আর তার রোগীরা শুনতো। এক রাতে সে হাসপাতালে ঘন্টা টাওয়ারে উঠে যায় এবং নিজেই ঝাঁপ দেয় নিচে, কিন্তু তৎক্ষণাৎ মারা যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলেছিল মাটিতে পড়ে সে কাঁপতে কাঁপতে চিৎকার করেছিল। সে দেখেছিল কালো ছায়ামূর্তি যারা এসে তাকে টেনে নিয়ে যায় কুয়াশার ভেতরে। সেই রাতের পর থেকে যদি ঘন্টাটি বহু বছর আগে খুলে ফেলা হয়েছে, তবুও রাতের বেলা সেই ঘন্টার শব্দ শোনা যায় বলে দাবি করেন স্থানীয়রা। 1968 সালে হাসপাতালটি বন্ধ হয়ে গেলে দ্বীপটি পুরোপুরি পরিত্যক্ত হয়ে যায়। এরপর থেকে কেউ সেখানে যেতে চায়নি। কিছু সাহসী মৎস্যজীবী তারা দ্বীপের কাছে নৌকা ভিড়িয়েছিল। তারা বলেছে রাতে তারা শুনেছে চিৎকার, কান্না ও আগুনের গন্ধ। আজও ইতালির সরকার পোভেলিয়া দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। অনুমতি ছাড়া কেউ সেখানে যেতে পারে না। স্থানীয়রা নৌকা নিয়েও সেই দিকে যায় না। কেউ বলে মাটি অস্থির, কেউ বলে দ্বীপটা নিজেই জীবিত, আর কাউকে চায় না সেখানে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।